তো যেমন আমরা আগের এপিসোডে দেখেছিলাম, মাস্টার জুওজোন ট্যালন সেক্টে সবার কাছে বিদায় জানিয়ে অ্যাস্ট জোকি ড্রাগন স্টারশিপ নিয়ে রওনা হয়ে গিয়েছিল। আর শুধু তাই নয়, সে নিজের সাথে ট্যালন সেক্টে থাকা সব ড্রেসও নিয়ে গিয়েছিল, যার প্রভাবের কারণে ট্যালন সেক্ট এক ঝটকায় শূন্যে নেমে গিয়েছিল। আর যেহেতু অ্যাস্ট জুয়োর পরবর্তী গন্তব্য ছিল এটি এলাম, তাই তারা সেখানে একটি ফেরি শিপ ব্যবহার করে এটি এলামের দিকে এগোচ্ছিল, যা একদম লোকাল বাসের মতো ছিল। খ্যার, এটি এলামে পৌঁছানোর জন্য তাদের সবাইকে একটি ভয়েড গেট পার হতে হতো, যার ভেতরে ছোট ছোট লিটল ক্রিচার্সও ছিল, যারা তাদের ভয় বাড়িয়ে সেই ভয়ই খেয়ে নিত। সবার আগে সেই লিটল ক্রিচার্স নিংইউ, বানিক এবং লিংজুয়ের ওপর আক্রমণ করে, কিন্তু তারা তিনজনেই সেই লিটল ক্রিচার্সের ইলিউশন সহজেই ধ্বংস করে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে সেই লিটল ক্রিচার্সের লিডার অ্যানসেস্টার জুই ইয়াংকে নিজের ইলিউশনে ফাঁসানোর জন্য তার কাছে পৌঁছে গিয়েছিল। আর এখান থেকেই নেক্সট এপিসোড শুরু হয়। এই এপিসোডের শুরুতে আমরা দেখি অ্যানসেস্টার জুই ইয়াংকে, যিনি নিজের চেয়ারে বসে আরাম করছিলেন। এই সুযোগের ফায়দা তুলে সেই লিটল ক্রিচার সরাসরি তার সোল সি রিয়েলমের ভেতরে ঢুকে যায়। যদিও অ্যানসেস্টার জুই ইয়াং চাইলে তাকে আগেই থামাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, যার ফলে সেই লিটল ক্রিচার খুব সহজেই তার সোল সি রিয়েলমের ভেতরে প্রবেশ করে। আর সেটি ঢোকার সাথে সাথেই আমরা দেখি অ্যানসেস্টার জুই ইয়াং নিজের চোখ খুলে ফেলেন। এখন অন্য সব কাল্টিভেটরের কাছে যেখানে ছোট একটা সোল সি রেলম থাকে, সেখানে অ্যানসেস্টার জুই ইয়াংয়ের কাছে ছিল পুরো একটা মহাসাগর। আর বেচারা লিটল ক্রিচার যেখানে এসে পৌঁছেছিল, সেটা ছিল তার সোল সি রেলমের বাইরের অংশ, কারণ ভেতরের অংশে পৌঁছানোর ক্ষমতা তার ছিলই না। আর মজার ব্যাপার হলো, সেই আউটার অংশটাই এত শক্তিশালী আর দৃঢ় ছিল যে সেটা অনুভব করে লিটল ক্রিচার খুশি হয়ে বলল, এই হিউম্যান তো অন্য সবার থেকে অনেক আলাদা। এর সোল সি রেলম এত বড় যে নিশ্চিতভাবেই বলতে পারি সে জীবনে অনেক কষ্ট আর ভয় পার হয়ে এখানে পৌঁছেছে। যদি আমি সেই সব ভয় আর কষ্ট এক এক করে তার মনে ঢুকিয়ে দিই, তাহলে সে এতটাই ভয় পাবে যে আমার পুরো জীবনের খাবার একবারেই পেয়ে যাব। এটা বলে সেই লিটল ক্রিচার লোভী চোখে ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল, মুখ থেকে লালা ঝরাতে ঝরাতে বলল, প্লিজ আমাকে তোমার যন্ত্রণাগুলো বাইরে বের করার অনুমতি দাও। আর এই কথা বলার সাথে সাথে সে নিজের ইলিউশন আরও ছড়িয়ে দিল। কিন্তু যখন সে লিটল ক্রিচার তার কাছে পৌঁছায়, তখন দেখে অ্যানসেস্টার জুই ইয়াং ইতিমধ্যেই নিজের হল গডের সিংহাসনে বসে আছে, আর সরাসরি তাকিয়েই আছে তার দিকে। তার এক হাত থেকে ভয়ঙ্কর ডিভাইন সুপ্রিম এনার্জি বের হচ্ছিল, যা অনুভব করে লিটল ক্রিচার ভয় পেয়ে গেল। সে আতঙ্কিত হয়ে বলল, না না, এটা হতে পারে না, এটা অসম্ভব। ইলিউশন ওয়ার্ল্ড তৈরি করা আমার কাজ, আর আমার তৈরি করা ইলিউশন ওয়ার্ল্ডের ভেতরে শুধু সেটাই ঘটে যা আমি চাই। তাহলে তুমি কিভাবে আমার ইলিউশন ওয়ার্ল্ডের ভেতরে এসে নিজের ইচ্ছামতো কাজ করছো? বেচারা লিটল ক্রিচার বুঝতেই পারেনি যে সে অজান্তেই কত বড় বিপদ ডেকে এনেছে। তবুও তার আত্মবিশ্বাস পুরোপুরি ভাঙেনি। সে আবার নিজের জয়েন্ট ফর্মে ফিরে এসে অ্যানসেস্টার জুই ইয়াংকে ভয় দেখানোর চেষ্টা করল, আর ভয়ঙ্কর শক্তি ছাড়তে ছাড়তে বলল, যাই হোক না কেন, আমি এখনও তোমাকে এখানেই শেষ করে দিতে পারি। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, সে অ্যানসেস্টার জুই ইয়াং এর মধ্যে কোনো ভয় দেখতে পাচ্ছিল না। আর ভয় না থাকলে সে তাকে কষ্টও দিতে পারছিল না। এতে সে এতটাই রেগে গেল যে ক্রোধে ফেটে পড়ে সরাসরি আক্রমণ করতে এগিয়ে এলো। অ্যানসেস্টার জুই ইয়াং তখন শান্তভাবেই নিজের ডিভাইন সুপ্রিম এনার্জি ইতিমধ্যেই মুক্ত করে রেখেছিলেন। তিনি শুধু নিজের আঙুলটি তার দিকে নির্দেশ করলেন। সাথে সাথে তার আঙুল থেকে ডিভাইন সুপ্রিম এনার্জি বের হয়ে সরাসরি সেই লিটল ক্রিচারের সাথে ধাক্কা খেল। আর সেই আঘাত লাগতেই লিটল ক্রিচার ছিটকে অনেক দূরে গিয়ে পড়ল। মাত্র এক আঘাতেই তার অবস্থা এত খারাপ হয়ে গেল যে সে উঠে দাঁড়াতেও পারছিল না। এমনকি সে আবার নিজের আসল রূপেও ফিরে এসেছিল এবং ভয় পেয়ে সাহায্যের জন্য চিৎকার করতে লাগল। এটা প্রথমবার ঘটছিল যখন কোনো লিটল ক্রিচার নিজেই নিজের ফাঁদে পড়ে গেছে। কিন্তু অ্যানসেস্টার জুই ইয়াং এখানেও থামলেন না। তিনি নিজের ডিভাউরিং টেকনিক ব্যবহার করে সেই লিটল ক্রিচারের ডেমনিক এনার্জি শোষণ করতে শুরু করলেন। এতে বেচারার যন্ত্রণা আরও বেড়ে গেল। এই দৃশ্য দেখে সে বিস্মিত হয়ে বলল, তুমি এটা কিভাবে করছো? এটা তো শুধু একটা ইলিউশন ওয়ার্ল্ড ছিল, যেখানে কেউ কাউকে আঘাত করতে পারে না। তাহলে তুমি আমাকে কিভাবে আঘাত করছো? এই কথা বলতে বলতেই হঠাৎ তার মাথায় কিছু একটা আসে। সে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, না না, এটা বলো না যে এটা কোনো ইলিউশন ওয়ার্ল্ডই না, বরং এটা তোমার সোল সি রেলমের বাস্তব জগৎ।
তার এই কথা শুনেও অ্যানসেস্টর জুই ইয়াং কোনো উত্তর দিলেন না। তিনি তখন তার সমস্ত ডার্ক পাওয়ার সংগ্রহ করে সেটিকে একটি ফিল্মে রূপান্তর করে ফেলেছিলেন। এটা দেখে লিটল ক্রিচার আরও রেগে গিয়ে চিৎকার করে বলল, তুমি কি ভাবছ আমাকে এই ছোট জায়গায় আটকে রেখে ভয় দেখাতে পারবে? তুমি আমার পাওয়ারকে অনেকটাই আন্ডার এস্টিমেট করেছ। এখন তোমাকে আমার আসল শক্তি দেখাতেই হবে। এটা বলে সে হঠাৎ করে নিজের ডেমনিক পাওয়ারের সাথে সাথে থান্ডার পাওয়ারও মুক্ত করতে শুরু করল। তার এই ডুয়াল পাওয়ার সত্যিই ভয়ঙ্কর এবং শক্তিশালী ছিল। এমনকি তার থান্ডার লাইটনিংয়ের প্রভাবে আমরা দেখি অ্যানসেস্টর জুই ইয়াংয়ের হাতে থাকা সেই ফিল্মটাও ধ্বংস হয়ে যায়, যেটা তিনি নিজের এনার্জি দিয়েই তৈরি করেছিলেন। আর ফিল্ম ভেঙে যেতেই এর ভেতর থেকে একটি ডিভাইন গোল্ডেন থান্ডার ড্রাগন বেরিয়ে আসে, যা বের হয়েই গর্জন করতে করতে আকাশে উঠে যায়। তার শরীর থেকে এত তীব্র গোল্ডেন থান্ডার এনার্জি বের হচ্ছিল যে পুরো আকাশ সোনালি আলোয় ঝলমল করতে শুরু করে। এটা দেখে বেচারা লিটল ক্রিচারের চোখ আবার বিস্ফোরিত হওয়ার উপক্রম হয়, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই সেই ডিভাইন গোল্ডেন থান্ডার ড্র্যাগনটি তার উপর আক্রমণ করে তাকে তুলে ভয়ঙ্কর গতিতে নিচে মাটিতে আছড়ে ফেলল। এর সঙ্গে সঙ্গেই বেচারা লিটল ক্রিচারের অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে সে আর উঠতেই পারছিল না। এই সুযোগের পুরো ফায়দা তুলে গোল্ডেন থান্ডার ড্র্যাগন নিজের রিবর্ন টেকনিক ব্যবহার করে তার সমস্ত শক্তি নিজের মধ্যে শোষণ করতে শুরু করল। এটা দেখে অ্যানসেস্টর জুই ইয়াং হালকা হাসি দিয়ে ঠান্ডা স্বরে বললেন, ইন্টারেস্টিং। এরপর তিনি গোল্ডেন থান্ডার ড্র্যাগনকে নির্দেশ দিলেন যাতে সেই লিটল ক্রিচার অন্যদের কষ্ট থেকে যে এনার্জি অর্জন করেছিল সেটাও সম্পূর্ণভাবে শোষণ করে নেয়। এই সময় বেচারা লিটল ক্রিচার এতটাই যন্ত্রণায় ছিল যে তার মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। তারপর থান্ডার ড্র্যাগন তার ওপর শেষ আঘাত চালিয়ে তার সমস্ত স্পিরিচুয়াল এনার্জিও শোষণ করে নিল। এরপর অ্যানসেস্টর জুই ইয়াং সেই গোল্ডেন থান্ডার ড্র্যাগনকে নিজের কাছে ফিরিয়ে নিলেন। ধীরে ধীরে সেটি ডিভাইন এনার্জির রূপে তার দিকে ফিরে এলো, আর তিনি সেই সমস্ত ডিভাইন এনার্জি নিজের হাতে একত্র করে সেটিকে একটি ফিল্মে রূপান্তর করলেন, যার ভেতর থেকে তীব্র গোল্ডেন এনার্জি ছড়িয়ে পড়ছিল। এভাবেই তিনি সেই লিটল ক্রিচারের খেলা সেখানেই শেষ করে দিলেন। এবার পালা ছিল জো ফাংয়ের। সেও অন্যদের মতো সেই লিটল ক্রিচারের ইলিউশনে আটকা পড়ে নিজের সোল সি রিয়েলমের ভেতরে চলে এসেছিল। যখন তার চোখ খুলল তখন সে সামনে নিং ইউকে দেখতে পেল। তাকে দেখে জো ফাং অবাক হয়ে বলল, নিং ইউ, তুমি এখানে কি করছো? কিন্তু সে এই প্রশ্নটা করতেই নিং ইউ হঠাৎ তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। এটা দেখে জো ফাং ভয় পেয়ে চারদিকে তাকে খুঁজতে লাগল, কিন্তু কোথাও তাকে দেখতে পেল না। হঠাৎ সে নিজের শরীরের উপর ভারী কিছু অনুভব করল। নিচে তাকিয়ে দেখল নিংইউর দেহ তার উপর পড়ে আছে, তাও মৃত অবস্থায়। এটা দেখে বেচারি জু ফ্যাং ভয়ে জমে গেল। আবার সামনে তাকাতেই সে দেখল নিংইউর মতোই ট্যালেন্ট সেক্টর বাকি সব ডিসাইপলসরাও মৃত অবস্থায় পড়ে আছে। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে জু ফ্যাং পুরোপুরি ভেঙে পড়ল। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভয়, তার নতুন সঙ্গীদের কিছু হয়ে যাওয়া, আর সেটাই এখন তার চোখের সামনে ঘটছে। সে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, এটা কি হচ্ছে? কিন্তু সে নিজেকেই প্রশ্ন করছিল। এমন সময় তার কানে লিংজুইর কষ্টভরা কণ্ঠ ভেসে এলো। সে জু ফ্যাংকে সাহায্যের জন্য ডাকছিল। লিংজুইর অবস্থা এতটাই খারাপ ছিল যে সে ঠিকভাবে উঠতেও পারছিল না, তবুও সে জু ফ্যাংকে জাগিয়ে তোলার চেষ্টা করছিল। এইসব শুনে জু ফ্যাং আরও আতঙ্কিত হয়ে পড়ল। তার পক্ষে এটা সহ্য করা সম্ভব হচ্ছিল না। আগের ক্ষত এখনও সারেনি, আর আবার সেই একই পরিস্থিতি ফিরে এসেছে, যা সে জীবনে কখনোই মুখোমুখি হতে চায়নি। সে চিৎকার করে বলল, প্লিজ থামো, তুমি যেই হও এটা এখানেই বন্ধ করো। এটা বলতেই তার কানে এক ডার্ক মাস্টারের কণ্ঠ শোনা গেল। মুহূর্তের মধ্যে সে জু ফ্যাংয়ের সামনে উপস্থিত হয়ে বলল, ট্যালেন্ট সেক্টর তার ডিসাইপলস তো অনেক আগেই তোমাকে ছেড়ে চলে গেছে। মনে আছে তো তুমি তাদের সঙ্গে কি করেছিলে? তোমার মতো আবর্জনার কাছে আর কি আশা করা যায়? তুমি তোমার সঙ্গীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে। তুমি নিজের চোখের সামনে তাদের মরতে দিয়েছিলে। তাদের বাঁচানোর জন্য তুমি সামান্য চেষ্টাও করনি। যদি তখন তুমি কিছু করতে, হয়তো তারা আজ বেঁচে থাকত। কিন্তু সেটা তো অতীত। তাহলে কেন না সেই অতীতটাকেই আবার ফিরিয়ে আনা যায়?
এই কথা বলেই ডার্ক মাস্টার ঝুফাংয়ের হাত ধরে ফেলল এবং তার হাত ব্যবহার করে ভয়ঙ্কর একটি আক্রমণ প্রস্তুত করতে লাগল। সে এতটাই শক্তিশালী ছিল যে ঝুফাং চাইলেও কোনো প্রতিরোধ করতে পারছিল না। সে ঝুফাংকে ব্যবহার করে বলল, এইবার আমি চাই তুমি নিজ হাতে তাদের শেষ করো। এই বলে সে ঝুফাংয়ের হাত দিয়ে লিংজুয়ের ওপর ভয়ঙ্কর আক্রমণ চালিয়ে দিল। লিংজু নিজের অবশিষ্ট স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছিল, কিন্তু ডার্ক মাস্টার একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছিল। লিংজুয়ের পক্ষে তা সহ্য করা ক্রমশ কঠিন হয়ে উঠছিল। এর মধ্যেই একটি আঘাত এসে সরাসরি তাকে আঘাত করল, যার প্রভাবে সে অনেক দূরে ছিটকে পড়ে গেল। ঝৌফাংয়ের এই ভয়ঙ্কর আঘাতে লিংজুয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। তবুও সে দাঁড়িয়ে থেকে রাগে চিৎকার করে বলল, যাই হোক না কেন, আমি ট্যালেন্ট সেক্টর কাউকে কিছু হতে দেব না। এরপর সে নিজের ডিভাইন সোর্ড ব্যবহার করে একাধিক স্পেকট্রাল সোর্ডস তৈরি করল এবং সরাসরি ঝৌফাং ও সেই ডার্ক মাস্টারের দিকে আক্রমণ চালালো। এত শক্তিশালী আক্রমণ আসতে দেখে ডার্ক মাস্টার আবার ঝৌফাংকে নিয়ন্ত্রণ করে সেই আক্রমণের মোকাবিলা করালো। দুই পক্ষের আক্রমণ সংঘর্ষ হতেই বিশাল এনার্জি ব্লাস্ট সৃষ্টি হল, কিন্তু কেউই হার মানেনি। দুই দিকের শক্তি একে অপরকে ঠেলে দিচ্ছিল। ঝৌফাং নিজে তার আক্রমণ থামাতে চাচ্ছিল, কারণ সে নিজের হাতে নিজের সেক্টর সঙ্গীদের মারতে চাইছিল না, কিন্তু সে নিজের নিয়ন্ত্রণে ছিল না, তাই কিছুই করতে পারছিল না। বরং সে ভয়ে কাঁপছিল, হয়তো আজ আবার সে তার ট্যালেন্ট সেক্টকে বাঁচাতে পারবে না। কিন্তু ঠিক তখনই লিংজুয়ের আক্রমণ শক্তিশালী হয়ে ঝৌফাংয়ের আক্রমণ ভেঙে সরাসরি ডার্ক মাস্টারকে আঘাত করল। সেই আঘাতে ডার্ক মাস্টার ধোঁয়ায় মিলিয়ে অদৃশ্য হয়ে গেল। এটা দেখে ঝৌফাং হাঁটু গেড়ে বসে বলল, এটা তো আরও খারাপ। আমি ট্যালেন্ট সেক্টকে বাঁচাতে গিয়ে আমার ফ্যামিলিকে বিপদে ফেলতে পারি না। সে কিছুই বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে আর সে কিভাবে সবাইকে বাঁচাবে। ঠিক তখনই আবার লিংজুয়ের কষ্টভরা কণ্ঠ তার কানে ভেসে এলো। সে মাথা তুলে তাকাতেই দেখল ডার্ক মাস্টার লিংজুয়ের পিছনে এসে দাঁড়িয়ে পিছন দিক থেকে তার সোর্ড দিয়ে লিংজুয়ের পিঠে আঘাত করেছে। এটা দেখে জাওফাং দৌড়ে গিয়ে চিৎকার করে বলল, না না, থামো, তাকে মেরে ফেলো না, প্লিজ, এটা করো না, আমি তোমার কাছে হাত জোড় করছি। কিন্তু তখন অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, কারণ আমরা দেখি যে সেই ডার্ক মাস্টার আবার তার সোর্ড বের করে নিয়ে লিংজুয়ের ওপর আরেকটা ভয়ঙ্কর আক্রমণ চালিয়ে দেয়। সেই আক্রমণ এতটাই শক্তিশালী ছিল যে যখন সেটি লিংজুয়ের সাথে সংঘর্ষে আসে তখন তার শরীরের মাঝখানে একটা বিশাল গর্ত তৈরি হয়ে যায়। এমনকি সেই ডার্ক এনার্জির আঘাতে নিজে চাওফাংও উড়ে অনেক দূরে গিয়ে পড়ে। আর সেই ডার্ক মাস্টারের এই ভয়ঙ্কর আক্রমণের সাথেই বেচারা লিংজুয়ের খেলা সেখানেই শেষ হয়ে যায়। শেষ করার পর সেই ডার্ক মাস্টার তাকে একটা পোকামাকড়ের মতো তুলে অন্যদিকে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে জাওফাং চিৎকার করে ওঠে, না, এটা হতে পারে না। কিন্তু এটা তো মাত্র শুরু ছিল, কারণ সেই ডার্ক মাস্টার একে একে ট্যালেন্ট সেক্টর সব ডিসাইপলসদের হত্যা করতে শুরু করে, আর চারপাশে যেন রক্তের বৃষ্টি নামতে থাকে। এটা এখন জাওফাংয়ের সহ্যের বাইরে চলে গিয়েছিল। সে বারবার চিৎকার করে বলতে থাকে, না, এটা হতে পারে না। এভাবেই বলতে বলতে হঠাৎ করেই জাওফাং রাগে পাগল হয়ে যায়। সে গর্জে উঠে বলে, না, আমি এটা কখনোই হতে দেব না। এটা বলার সাথে সাথে আমরা দেখি তার শরীর থেকে ভয়ঙ্কর মাত্রার স্পিরিট অরা বের হতে শুরু করে, যা পুরো ট্যালেন্ট সেক্টকে কাঁপিয়ে দেয়। কিন্তু সেই লিটল ক্রিয়েচারের তো এতে আরও বেশি আনন্দ হচ্ছিল। সে এক ঝটকায় সব স্পিরিট এনার্জি গিলে ফেলে। তবে এর সাথে সাথেই আমরা দেখি জাওফাংয়ের ভয় পুরোপুরি শেষ হয়ে গেছে, কারণ এখন তার শরীর থেকে আর পার্পল অরা নয়, বরং ব্লাডি অরা বের হতে শুরু করে। তার চোখ দুটো রাগে পুরো লাল হয়ে ওঠে, যেন জ্বলন্ত লাভার মতো দাউ দাউ করে জ্বলছে। সে দাঁড়িয়ে গর্জে উঠে সেই ডার্ক মাস্টারকে বলে, আমি ট্যালেন্ট সেক্টকে বাঁচানোর জন্য তোমার কাছে দয়া ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তুমি তাদের ওপর কোনো দয়া দেখাওনি, তাই এখন তোমাকেও ট্যালেন্ট সেক্টের সাথে চিরতরে শেষ হয়ে যেতে হবে। এটা বলেই জাওফাং রাগে ফেটে পড়ে ডার্ক মাস্টারের দিকে ঝাঁপিয়ে পড়ে। সে তার ভয়ঙ্কর ব্লাডি অরা ব্যবহার করে এক মারাত্মক আক্রমণ চালায়। যদিও তার আক্রমণ অত্যন্ত শক্তিশালী ছিল, কিন্তু সেই ডার্ক মাস্টার যে একাই পুরো ট্যালেন্ট সেক্টকে ধ্বংস করেছে, সেই শুধু এক হাত দিয়েই ঝামু ফ্যাংয়ের আক্রমণ থামিয়ে দেয়। কিন্তু তাদের আক্রমণ যখন একে অপরের সাথে ধাক্কা খায়, তখন এক বিশাল এনার্জি ব্লাস্ট সৃষ্টি হয়। সেটা শুধু চাও ফ্যাংয়ের সোল রেলমের ভেতরেই নয়, একই সাথে ফেরিশিপের ওপরেও প্রভাব ফেলে। ফেরিশিপের ভেতরেও হঠাৎ করে এক বিশাল বিস্ফোরণ ঘটে।
লিং এস, যে চাও ফ্যাঙান একদম কাছেই দাঁড়িয়েছিল, সেই বিস্ফোরণের ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে, কিন্তু সেই ব্লাডি অরা থামার কোনো লক্ষণই দেখাচ্ছিল না। লিং এস আতঙ্কিত হয়ে নিজেকে বলে, যদি এই ব্লাডি অরা এভাবেই বের হতে থাকে তাহলে খুব শিগগিরই পুরো ফেরিশিপ ধ্বংস হয়ে যাবে, আমাকে দ্রুত সিনিয়র সিস্টারকে থামাতে হবে। এটা বলে সে নিজের অরা রিলিজ করে ছাও ফ্যাংয়ের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু সে তার কাছে পৌঁছানোর আগেই জু তার কাঁধে হাত রেখে তাকে থামিয়ে দেয়। ঠান্ডা গলায় সে বলে, এটা শুধু একটা সাধারণ স্টারশিপ, এটা ধ্বংস হয়ে গেলেও তেমন কিছু যায় আসে না। যদি সে নিজের ইমোশনস নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এই স্টারশিপের কোনো মূল্যই নেই, তাই যা হচ্ছে হতে দাও, এটা তার ফিউচারের জন্য খুবই জরুরি। জুয়ের কথা শুনে লিং জু ভীত হয়ে জিজ্ঞেস করে, জুনিয়র ব্রাদার, সব ঠিক আছে, কিন্তু যদি সিনিয়র সিস্টার নিজের ইমোশনস নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে কি হবে? এর উত্তরে সাজ্জু শান্তভাবে বলে, সে পারবে, সে নিজের ইমোশনস নিয়ন্ত্রণ করবে। এটা শুনে বোন ক্রো সম্মতি জানিয়ে বলে, আমার মনে হয় বস ঠিকই বলছে, কারণ সে যা বলে সব সময় ঠিক হয়। নিং জুও বলে, ট্যালেন্ট সেক্টর প্রতিটি ডিসাইপেলেরই নিজের ইমোশনস নিয়ন্ত্রণ করতে শেখা উচিত, এটা আমাদের ফিউচার কাল্টিভেশন আর গ্রোথের জন্য খুবই জরুরি। অন্যদিকে আবার চাও ফ্যাংয়ের সোল র্যালমের দৃশ্য দেখা যায়, যেখানে সে এখনও তার ফিনিক্স মিস্ট সোল ব্যবহার করে ডার্ক মাস্টারের বিরুদ্ধে লড়াই করছে। সে সর্বশক্তি দিয়ে লড়লেও ডার্ক মাস্টার এখনও তার উপর প্রভাব বিস্তার করছিল। হঠাৎ সে তার ফিনিক্স মিস্ট সোলের উপর আক্রমণ করে আর দুজনকেই তুলে মাটিতে আছড়ে ফেলে। এর ফলে ছাও ফ্যাংয়ের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। হেসে বলে, এত চেষ্টা করো না, তোমার কোনো চেষ্টা তোমাকে বাঁচাতে পারবে না। ঠিক তখনই সেই লিটল ক্রিচের সামনে এসে বলে, আরও কষ্ট দাও তাকে, এটা এখনও যথেষ্ট নয়, আমার আরও এনার্জি চাই। সে যত বেশি কষ্ট পাবে আমি তত বেশি তৃপ্তি পাব। এরপর আমরা দেখি ডার্ক মাস্টার আকাশে ভেসে উঠে তার ডিম সে চিৎকার করে বলে, চারপাশে ভালো করে দেখো, ট্যালেন্ট সেক্টর একটা মানুষও বেঁচে নেই, এমনকি ট্যালেন্ট সেক্টর শেষ অ্যানসেস্টারও এখন মারা যাবে। এটা বলেই সে তার শক্তি দিয়ে সাজ্জুকে বেঁধে ফেলে, ফলে সাজ্জুও কিছু করতে পারছিল না। এটা দেখে চাওফ্যাংয়ের শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। সে সাজ্জুয়ের উপর ভরসা করেছিল, কারণ সে তার পাওয়ার দেখেছিল। তার বিশ্বাস ছিল এবার সাজ্জু তাদের সেক্টকে বাঁচাবে। কিন্তু এখন যখন সে তাকে আটকে থাকতে দেখে তখন সে সম্পূর্ণ ভেঙে পড়ে। কিন্তু এখানেই শেষ নয়, ডার্ক মাস্টার তার ডার্ক পাওয়ার ব্যবহার করে সাজ্জুয়ের উপর এক মারাত্মক আক্রমণ চালায় আর এক শয়তানি হাসি দিয়ে বলে, দেখো, এখন তোমাদের ট্যালেন্ট সেক্টে শেষ অ্যানসেস্টারেরও মৃত্যুর সময় এসে গেছে। এই কথা শুনে চাওফ্যাং দ্রুত সাজ্জুকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আক্রমণ সরাসরি সাজ্জুকে আঘাত করে আর সেই মুহূর্তেই তার মৃত্যু হয়ে যায়। নিজের সামনে তার শেষ ভরসাকে এভাবে মরতে দেখে বেচারা চাওফ্যাং সেখানেই স্তব্ধ হয়ে যায়। সে বুঝতেই পারছিল না কিভাবে প্রতিক্রিয়া জানাবে। তার দেহের পাশে গিয়ে সেখানে কাঁদতে কাঁদতে সে তাজ্জুকে বলে, না মাস্টার, আপনার কিছু হতে পারে না। আর চাওফ্যাং এভাবে বলতেই আমরা দেখি তার শরীর থেকে সেই ব্লাডি অরা বের হওয়াও বন্ধ হয়ে গেছে। এখন তার সব ইমোশনসের উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে এসেছে। যার সরাসরি লাভ হচ্ছিল সেই লিটল ক্রিচারের। সে তো সেখানে সব এনার্জি খেতে খেতে ভীষণ আনন্দ পাচ্ছিল। সে নিচু স্বরে জোরে জোরে হেসে বলে, ফাইনালি, এখন এর এনার্জি খেতে সত্যিকারের মজা পাচ্ছি। এভাবেই হাসতে হাসতে সেই লিটল ক্রিচার সরাসরি চাওফ্যাংয়ের কাছে চলে আসে এবং তাকে উপহাস করে বলে, সত্যি বলতে আজ পর্যন্ত এত মজা আমি কখনো পাইনি যতটা তোমার এনার্জি খেয়ে পাচ্ছি। কিন্তু তার এই কথা শুনে হঠাৎই চাওফ্যাং এক ডেভিল স্মাইল দিয়ে শান্ত স্বরে বলে, সত্যিই বলতে হবে, তোমার এই ইলিউশন বেশ ভয়ঙ্কর ছিল। চাওফ্যাং এটা বলার সাথে সাথেই তার মাথার ওপর তৈরি হওয়া প্যাটার্ন হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। তারপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, ঠোঁটে হালকা হাসি নিয়ে। এটা দেখে সেই লিটল ক্রিচার পুরোপুরি হতবাক হয়ে যায়। সে মাথা নেড়ে বলে, না না, এটা হতে পারে না, এটা অসম্ভব। একটু আগেই তো তুমি নিজের ডেসপেয়ারে কষ্ট পাচ্ছিলে, তাহলে এত সহজে তুমি আমার ইলিউশন থেকে বের এলে কিভাবে? কিভাবে করলে তুমি এটা? এর উত্তরে চাওফ্যাং এক ডেভিল স্মাইল দিয়ে বলে, আমি আমার মাস্টারের পাওয়ার্স খুব ভালো করেই জানি, এমনকি গডসও তার কিছু করতে পারে না। তাহলে তোমার মতো একটা তুচ্ছ পোকা তার কী বা করতে পারত? যখন তুমি আমাকে এই ইলিউশন দেখিয়েছিলে তখনই আমি বুঝে গিয়েছিলাম এটা সবই একটা ইলিউশন।
কারণ আমার মাস্টার নিজেই এক চলমান মৃত্যু। তাকে কেউ কিভাবে মারতে পারে? তার এই কথা শুনে সেই লিটল ক্রিয়েচার অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার মাস্টারের মধ্যে এমন কি আছে যাকে কেউ মারতে পারে না? চাওফ্যাং গর্ব আর অ্যাটিটিউড নিয়ে বলে, কারণ তিনি মহান হেল গড, যিনি তোমাদের মতোদের মৃত্যুর মুখে ঠেলে দেন। তুমি প্রায় আমাকে তোমার ট্র্যাপে ফাঁসিয়ে ফেলেছিলে। যদি তুমি আমাকে এই বাজে ইলিউশন না দেখাতে, তাহলে হয়তো আমিও পুরোপুরি তোমার ট্র্যাপে পড়েও যেতাম। কিন্তু এখন যেহেতু আমি বের হয়ে এসেছি, তাই এখন তোমার মৃত্যুর সময় এসে গেছে। এটা বলি হঠাৎ চাওফেং তার ব্ল্যাক উইংস লাইটনিং সামন করে। সেটি সামন করার সাথে সাথে তার শরীর থেকে ভয়ঙ্কর শক্তিশালী স্পিরিট অরা বের হতে থাকে, যা মুহূর্তেই তার ফিনিক্স মিস্ট সোলের রূপ ধারণ করে। তারপর সে তার ব্ল্যাক ফিনিক্স লাইটনিং টেকনিক ব্যবহার করে সেই লিটল ক্রিয়েচারের উপর এক ভয়ঙ্কর আক্রমণ চালায়। এটা দেখে সেই লিটল ক্রিয়েচার আতঙ্কে কাঁপতে থাকে। সে প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। চাওফ্যাংয়ের আক্রমণ এসে সরাসরি তাকে আঘাত করে। তারপরে আমরা দেখি সেই লিটল ক্রিয়েচার ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর পুরোপুরি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সেখানে এক বিশাল এনার্জি ব্লাস্ট ঘটে। এই বিস্ফোরণ শুধু চাওফ্যাংয়ের সোল রেলমের ভেতরেই নয়, বরং রিয়েল ওয়ার্ল্ডেও ঘটে। আর সেই বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর ছিল যে তার প্রভাবে পুরো ফেরিশিপ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয়। কিছুক্ষণ পরে দৃশ্য দেখানো হয় যেখানে স্যাট জু এবং বাকি সবাই হোয়াইট গেটের বাইরে এসে গেছে। ধীরে ধীরে চাও ফাংও জ্ঞান ফিরে পেতে শুরু করে। সে চোখ খুলতেই প্রথমে স্যাট জুকে দেখে, যিনি তাকে জিজ্ঞেস করেন, তুমি কখন বুঝেছিলে যে সবটাই একটা ইলিউশন? এই প্রশ্ন শুনে চাও ফাং পুরোপুরি বিভ্রান্ত হয়ে যায়। সে চারপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করতে থাকে। তখন লিংসু তার কাছে এসে হাসিমুখে বলে, ভাগ্যিস তুমি ঠিক আছো। কিন্তু সে আরও কিছু বলার আগেই বার্নিং গ্রো তাড়াতাড়ি এসে বলে, এই সব ইমোশনাল কথা পরে বলো, আমরা এখনও শুধু হোয়াইট গেট পার হয়েছি, এখনও আমরা ইউনিভার্সের মধ্যেই আছি। আর মজার ব্যাপার হলো আমাদের ফেরিশিপও ধ্বংস হয়ে গেছে। এখন বলো তো আমরা এলমে কিভাবে পৌঁছাবো? তার কথা শুনে লিংজু চিন্তায় পড়ে বলে, আমরা এটিএমের কাছে খুব বেশি দূরে নই, কিন্তু সমস্যা হলো আমরা সেখানে পৌঁছাবো কিভাবে? বার্নিং গ্রো বিরক্ত হয়ে বলে, আমি তো সেটাই বলছিলাম। তখন সার্জু তার ডিভাইন এনার্জি রিলিজ করে শান্ত স্বরে বলে, তোমাদের চিন্তা করার দরকার নেই। এটা বলে সে তার ডিভাইন সুপ্রিম এনার্জি ব্যবহার করে এর ভিতর থেকে ডিমন কোর্স বের করে ফেলে। এরপর সে সেই এনার্জি রিফাইন করে সেগুলোকে পিলসে রূপান্তর করে, যেমনটা সে সেই লিডার ক্রিচারের সাথেও করেছিল। সব শেষে সে সেই পিলস লিংজু এবং অন্যদের মধ্যে ভাগ করে দেয়। এটা দেখে নিংইউ অবাক হয়ে বলে, মাস্টার, আপনি কি ওই ডিমন ক্রিচার্সদের পিলসে রূপান্তর করেছেন? সাটজু শান্তভাবে বলে, এগুলো ফিয়ার এনার্জি, যা তোমাদের স্পিরিট এনার্জি বাড়াতে খুবই উপকারী। যদি তোমরা এগুলো অ্যাবজর্ব করো, তাহলে তোমাদের সোল পাওয়ার এক লাফে অনেক বেড়ে যাবে। আর এগুলো ব্যবহার করে তোমরা সহজেই এলমের এন্ট্রেন্স গেট পর্যন্ত পৌঁছতে পারবে। তার কথা শুনে বার্নিং ক্রো প্রশংসা করে বলে, বস, আপনি যাই রিফাইন করেন সবই অসাধারণ হয়। আপনার প্রতিটা ক্রিয়েশন সত্যিই লাজবাব। আর সবচেয়ে বড় কথা, যদি আমরা এগুলোর স্পিরিট এনার্জি বিক্রি করি তাহলে অনেক টাকা কামাতে পারব। এটা শুনে সার্জু বলে, তাহলে দেরি কেন? এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমি আশা করব তোমাদের সবার কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। গাইজ, প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও। শুধুমাত্র তোমাদের জন্যই আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি। সো ওকে গাইজ, ঠিক আছে, আজকের জন্য এখানেই শেষ করছি। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।